বঙ্গ সাহিত্যপ্রেমী সকল শ্রোতাদের জন্য আমাদের এই নিবেদন সাহিত্যের ভূত। আজ আমাদের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৌতিক পালঙ্ক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 22 সেপ্টেম্বর। তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে রয়েছে অরণ্যক, পথের পাঁচালী, অশনি সংকেত প্রভৃতি। গল্প পাঠে রয়েছে সুপ্রিয়, সূত্রধর আমি রনিত। শুরু হচ্ছে ভৌতিক পালঙ্ক। অনেক দিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেল্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলছিল। সমস্ত অফিসের সবে মাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছেঁচড়া গাড়ির মতন ধীরে ধীরে পথ ভেদ করে চলছিলাম। সহসা সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে সতীশ যে! সতীশ বিস্ময়ে আমার পানে চেয়ে বলে উঠল, খগেন না? উফ, বাই গড, আমি তোমাকেই খুঁজছিলাম। বললাম, তার প্রমাণ আমাকে তো ধাক্কা দিয়ে চলে গেছিল আর একটু হলে। ভাগ্যিস ডাকলাম। ও সরি, আমি এখন বিশেষ ব্যস্ত। তা তো বুঝতেই পারছি। তা কোথায় চলেছ শুনি? তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাব কিন্তু। ছোটবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সে বল প্রয়োগ করে স্বার্থসিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গে যেতেই হলো। তার গন্তব্যস্থান খুব নিকটেই ছিল এবং তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচা কেনার কলমে একটা বিজ্ঞাপন ছিল। একটি অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়। সূচক হারাইলে অনুশোচনা করতে হইবে। ঠিকানা 2/3 অমুক স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটি বার করে বললে, পড়ো। বুঝলাম। তা রহস্যজনক শব্দটার মানে কি? এইটাই তো আমায় ভাবিয়ে তুলছে, কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলেছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠল, পেয়েছি, এই গলি। সন্ধ্যার মিটমিটে আলোয় সেই গলির পানে তাকিয়ে আমার সারা শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লী, চীনা আবহাওয়ার রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে ঝাঁকুনি দিয়ে উঠল। ভিতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না। গলির মোড়ের ডান পাশের একটা নিম গাছ ভূতের মতন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকে ডাস্টবিনের মধ্যে থেকে যত সব অখাদ্য কুখাদ্যের উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর অনধিকার প্রবেশকারীদের পানে চেয়ে বৃষ্টির সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশে একটি চীনা ডাক্তারের বহু পুরনো সাইনবোর্ড। তার উপরকার নরকঙ্কালের ছবিটি প্রায় জরাজীর্ণ। কোথা থেকে একটি পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল। শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট গৃহে পৌঁছালাম। অমন বাড়ি আমি জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গপ্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে
দাঁত বের করে দাঁড়িয়ে আছে। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এ বাড়ি ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সন্দর্পণে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানা জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। এতগুলি লোক, কিন্তু কারোর মুখে একটিও কথা নেই। ছুঁচ পড়লে তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর এক বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ প্রদর্শন করে নিয়ে গেল। তার মাথায় একটি চুলও কাঁচা ছিল না। তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটি ভেজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেক কটা ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটি একটি দুর্ভেদ্য দুর্গের মতন, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ঠিক ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। এক পাশে ভগবান বুদ্ধদেবের ধ্যানগম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটা বেশ বড় নয়, দুটো মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনের জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। এই সামান্য একটা খাটের প্রতি সকলের মন আকৃষ্ট হয়ে উঠেছিল। কেনবার জন্য সকলে কি যে ব্যাকুলতা! দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটি ছুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যে দেখল সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, আবার এসো, নেমন্তন্ন রইল। তথাস্তু বলে চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কোর খুস্কোর চুল, মুখ শুকনো, চোখ দুটো জবা ফুলের মতন লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত্রির ঘুম হয়নি। আমি সবিস্ময়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, বিষম বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। কিসের বিপদ? সেই খাট। একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। কেউ কখনো খাল কেটে কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা রহস্যজনক খাট। পূর্ব রাত্রের সব ঘটনা সে সবিস্তারে বর্ণনা করে গেল। সারা রাত্রি সে ঘুমাতে পারেনি। ওই খাটের উপর সে শুয়েছিল। হঠাৎ মধ্যরাত্রে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বালাতেই দেখল না, খাট ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর খানিক পরেই ঘুম ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটটার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে ও আলো জ্বালালো। না, সবকিছু নিস্তব্ধ, নিথর, কোথাও একটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবার আর সে আলো নেভালো না। ভোর রাত্রে কার দুর্বোধ্য আত্মকণ্ঠের বিপ্লাব ধ্বনি তার চেতনায় ফিরে এলো।
কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, বলেছিলাম তো প্রথমেই, এ খাট কিনে কাজ নেই। যেমন তোমার রোগ, এবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগ্য খাটখানার ওপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। তবে মরো এই নিয়ে। আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ, আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে। সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেবে। দেখি ওর গলদ কোথায়। আর আমার অফিস? পাগল, কাল যে রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করবার জন্য সন্ধেবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথ পানে চেয়েছিল। সে উল্লাসে চিৎকার করে উঠল, স্বাগতম, স্বাগতম। তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা গন্ডগোল হবার কোনো কারণ নেই। সতীশের মা বললেন, দেখো বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদি ও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা? ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করব? খাওয়া দাওয়া সেরে রাত্রি জাগবার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধু খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত্রি ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমাবে আর আমি জাগব। তারপর সতীশ জাগবে, আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটি অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম, ভয়ে ভয়ে। থেকে থেকে চমকে উঠছিলাম। এই বুঝি অপদেবতা আমার গলাটি দিলে টিপে। কাদের বাড়িতে ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীর ঢোল দিয়ে উঠল, লোমগুলো খাড়া হয়ে উঠল। হঠাৎ সশব্দে জানালাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি জীবিত না মৃত বুঝতে পারলাম না। তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ। সতীশ ধড়মড় করে উঠে বসল। ব্যাপার কি খগেন, ব্যাপার কি? ভয়ে বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার 2টো কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন। আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, ওহ, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমাকে রাত জাগতে হবে না। তুমি ঘুমো, আমি জেগে বসে আছি। না, আমারও ঘুমিয়ে কাজ নেই। আর তাছাড়া ঘুম আমার হবে না আদৌ। ভিতু কোথাকার! তারপর ভীতু আমি ও সতীশ দেওয়ালে ঠ্যাসান দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম। কেউ একটা কথাও কইলাম না। আমি খোলা জানলা দিয়ে বাইরের টুকরো আকাশের পানে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে চলছিল। বোধ হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপটি করে বসে আছি। এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলো দপ করে নিভে গেল। আমি সমস্বরে বলে উঠলাম, কে? বোধ হলো কে যেন মেন সুইচটা বন্ধ করে দিয়েছে। হঠাৎ এক উৎকট হাসির শব্দ ভরে উঠল সারা ঘর। আমি অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতে চায় না। সে কি বিকট শব্দ!
হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ টর্চটা চট করে দরজার সামনে ফেললো। তাতে হিতে বিপরীত হলো। বোধ হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে জানলার ধারে বসে আত্মকণ্ঠে এনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সারা ঘরময় মরতে লাগলো। তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপ ধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপ ধ্বনি এমন অজ্ঞাত বেদনায় সঞ্চার করলো, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে ক্রমে লোপ পেতে লাগলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে। আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল একটু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গজরে উঠল। কে কে ওখানে? কিন্তু কিছুই দেখা গেল না, কেউ সাড়া দিল না। সহস্র সেই খাটখানা ঘরময় দাপাদাপি শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দ কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভিতরটা টন টন করতে লাগলো, সে যেন বেদনায়। বোধ হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যেন কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। বোধ হলো আমি যেন অনেক দূরে একটা চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটা ছোট ঘরে তখন সেই গভীর রাত্রে টিম টিম করে একটা দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটা লোক মূর্ছিত অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই রোগ পাণ্ডুর মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কালসার হয়ে গেছে। তার পাশে বসছিল তার স্ত্রী বলেই বোধ হলো। চেহারা কিন্তু স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের উপর সে ঢুলছিল। তার পাশে আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এই খাটটাকে এখানে নিয়ে এলো কে? হঠাৎ স্ত্রীলোকটি বিকট একটা হাই তুলল। তারপর দুটো তুড়ি দিয়ে একবার ঘরের চারিদিকে দেখলাম তার স্বামী ইতিমধ্যেই উঠে সেই খাটের দিকে এগিয়ে যাচ্ছে চুপি চুপি। চকিতেই ক্রুদ্ধ বাগ্নির মতন তার স্ত্রী তাকে জোর করে সে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের পানে অঙ্গুলি সংকেত করে। বোধ হলো সে খাটে সে উঠতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানায় লুটিয়ে পড়ল, আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল দেখলাম ভোরের আলো চারিদিকে ভরে গেছে। দেখলাম সতীশের মা আমার চোখে মুখে জল ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত্রি 4টে নাগাদ আমরা নাকি দুজন সদর দরজার সামনে এসে মাটিতে পড়ে গিয়ে গ গ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গিয়েছিল ভয়ের কোনো কারণ নেই, এটা সাডেন শক আর কি। জ্ঞান হলে একটু ব্র্যামাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতে সেও আমারই মতন অবিকল উদ্ধম স্বরে কথা বলে গেল।
আমি বিস্ময়ে সকলের পানে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে এই সর্বনেশে খাট বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরদিন বিকেলে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। একজন সেটা কিনে নিয়ে গেল। যাক, মাছ থেকে কিছু টাকা লাভ হলো। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়ে দিতে হতো। এখন মাঝে মাঝেই সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেই খাট কার কাছে আছে খোঁজ করি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দূরদর্শী স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ পর্যন্ত তৃপ্ত হয়েছে, না এখনো ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে, কাউকে ওর উপর শুতে দেবে না বলে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভৌতিক পালঙ্ক। গল্প পাঠে ছিল সুপ্রিয়, সতীশের মায়ের ভূমিকায় সর্বাণী, সূত্রধর ও সতীশের ভূমিকায় আমি রনিত, আবহ সঙ্গীত অন্যান্য সাউন্ড এফেক্টসে আমি রনিত, পোস্টার ডিজাইনে রূপঙ্কর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী রবিবারে ঠিক রাত 9টায় ফিরব আরও একটা রোমাঞ্চকর গল্প নিয়ে। শুভরাত্রি।